আগের পর্বে দেখা গিয়েছিল যে ঈশান রাতের অন্ধকারে কুসুমের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। এদিকে কলিও তাকে লক্ষ্য করতে করতে যেতে থাকে ঈশান কার সাথে দেখা করতে চায় তা জানার জন্য। অবশেষে কলি জানতে পারে ঈশানবাবু তাকে নয় বরং তার দিদি কুসুমকে ভালোবাসে। প্রথমে কলি খুবই ভেঙে পড়ে, কান্না করতে থাকে, কিন্তু তারপরে প্রতিজ্ঞা নেয় সে তার দিদি আর ঈশানবাবুর ভালোবাসার মাঝে কখনোই বাধা হবে না। কিন্তু তার মনে সন্দেহ জাগে, কেন ঈশানবাবু রেশমিকে বিয়ে করতে যাচ্ছে তা তাকে জানতেই হবে। তিনি কি বাধ্য নাকি রয়েছে অন্য কোনো কারণ? এদিকে ঈশান আর কলি তাদের ঘরে নেই এই কথা রেশমি জানতে পারে এবং তা শুনে সোজা চলে যায় কলির ঘরে। সেখানে গিয়ে দেখে কলি ঘুমিয়ে আছে, কারণ কলি আগে এসেই চুপচাপ শুয়ে থাকে। এরপরে রেশমি চলে যায় ঈশানের ঘরে এবং সেখানে গিয়ে তাকে দেখতে না পেয়ে সে খুবই রেগে যায় এবং রাগে কটমট করতে করতে কখন ঈশান ফিরবে সেই অপেক্ষা করতে থাকে। এইদিকে ঈশান এখনও ঘরে ফেরেনি। রাগে জ্বালায় রেশমি ঈশানের ঘরেই পায়চারি করতে থাকে আর তার অপেক্ষা করতে থাকে। আজ বাদে কাল যার সাথে বিয়ে সে এত রাত পর্যন্ত বাড়ির বাইরে কিভাবে থাকতে পারে, এই ব্যাপারটাই যেন রেশমি কিছুতেই মেনে নিতে পারছে না। এমন সময় জমিদার এসে হাজির হয়। কি হয়েছে রেশমি? এত রাতে এত হইচই কিসের জন্য? আমাকে ডেকে আনলে যে? এই তো আপনি এসেছেন কাকাবাবু। আপনার গুণধর ছেলেন মানে আমার হবু জামাই এত রাতে কোথায় আছে? তিনি তো তার ঘরে নেই। কি বলছো রেশমি? ঈশান ঘরে নেই? আরে তাই তো, কোথায় গেছে ও? এমন তো কখনো হয়নি। এই জমিদার বাড়ি থেকে সন্ধ্যের পরে কেউ বাইরে থাকে না। তাহলে কোথায় গেল ঈশান? এদিকে অনেকক্ষণ হয়ে গেছে ঈশান তার ঘরে নেই, আর এমন ঘটনা আগে কখনো ঘটেনি এই জমিদার বাড়িতে। তাই রাগে আশঙ্কায় রেশমি আর জমিদার মশাই ঈশানের ঘরেই অপেক্ষায় পায়চারি করতে থাকে। এইদিকে আকাশের চাঁদ প্রায় মধ্য গগন ছুঁই ছুঁই। এমন সময় ঈশান এক পা দুপা করে করিডোর ধরে তার ঘরের সামনে এসে দাঁড়ায়। দাঁড়াও ঈশান, এত রাতে কোথায় ছিলে তুমি? কোথা থেকে ফিরছ? কি হলো? চুপ করে কেন আছো? উত্তর দাও আমায়। এ কি, আপনারা আমার ঘরে? এখনো ঘুমাননি? জেগে আছেন? আপনারা তাও আবার আমার ঘরে কেন? জাগ্রত হবেই। এই বাড়ির ভবিষ্যৎ নিয়ে যে একমাত্র আমারই চিন্তা, তোমার তো কোনো চিন্তা নেই। কি হলো? উত্তরটা এখনো পেলাম না কেন তোমার থেকে? বাবা, একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম, ঘুম আসছিল না তাই। হাওয়া? এই রাতের বেলায় ঈশান? আমি তো জানি এই বাড়ির প্রত্যেকটা ঘর এমনভাবে তৈরি যে হাওয়া খেতে বাইরে যেতে হয় না, হাওয়া নিজে এসে ধরা দেয়। তাই উত্তরটা বড়ই শিশুসুলভ হয়ে গেল না ঈশান? ঈশান রেশমির এই কথার কোনো উত্তর দেয় না। সে তার বাবাকে বলতে থাকে, বাবা, আজ খুব ক্লান্ত আমি, ঘুম আসছে। কাল তোমার সাথে এসব নিয়ে কথা বলবো, এখন নয়। এই বাড়িতে কাল বলে কিছু নেই, সব উত্তর আজই চাই, এক্ষুনি চাই। ঈশান, তাই শেষবারের মতো জানতে চাইছি, কোথায় গিয়েছিলে তুমি? আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু অত সহজ নয়। আর এত রাতে বাইরে থাকা এবং প্রশ্নের সঠিক উত্তর না দেওয়া বিয়ের আগের দিন, এগুলো মানায় না ঈশান। এইদিকে কলি অনেক দুশ্চিন্তা করতে থাকে। সে নিজের ঘরে এইদিক ওইদিক পায়চারি করতে থাকে। আরে, জমিদার মশাইয়ের গম্ভীর গলার শব্দ শুনতে পাচ্ছি মনে হয়। তাহলে কি ঈশানবাবু এসে গেছেন? এই কথা বলে কলি একটু দরজার কাছে এগিয়ে কান পেতে শুনতে থাকে। আরে তাই তো, জমিদার মশাই কেমন গম্ভীর হয়ে কথা বলছে। তাহলে এই কথা কি ঈশানবাবুর সাথেই বলছে? ঈশানবাবু চলে এসেছে তার মানে। না জানি ওদের মধ্যে কি কথা হচ্ছে। আমি কি একবার যাব ওখানে? এই না না, নিজেকে সামলা কলি, ভুলে যাস না তুই কে। আরে আমি তো এই বাড়িতে কাজ করি, আমার ওখানে যাওয়া তো একদমই ঠিক হবে না। বরং রেশমি নানাভাবে কত নাকি অপমান করবে। কিন্তু মনটা যে কেমন করছে, শেষে বিপদে পড়ে ঈশানবাবু কি দিদির সাথে দেখা করতে গিয়েছিল সেই কথা বলে দেবে?
তাহলে যে বড় বিপদ নেমে আসবে আমার দিদির ওপর। রেশমি আর জমিদারকে আমি চিনি, ওরা দিদিকে কিছুতেই ছাড়বে না। না না, আমাকে একবার শোনা দরকার ওখানে কি কথা হচ্ছে। এই কথা বলে কলি আর দাঁড়িয়ে না থেকে সোজা চলে যায় ঈশানের ঘরের সামনে। ঈশান, তুমি ভুলে যেও না, এই রেশমির সাথেই কাল তোমার বিয়ে। ওকে কষ্ট দিয়ে তুমি যা খুশি তাই করবে, তা কিন্তু আমি মেনে নেব না। বাবা, আমি জানি কাল বিয়ে, তোই আপনাকে আমিও একটা কথা বলতে চাই। কি কথা বলবে তুমি? তবে মনে রেখো, তোমার প্রতিটি কথা কিন্তু শর্তের মধ্যেই পড়বে। সেটা আমি জানি বাবা, আর তাই বলছি, বিয়েটা তো আমিই করছি। তাহলে এখনও কলিকে আটকে রাখার কোনো মানে হয় না। ওকে ওর সব ঋণ মুকুব করে ওকে মুক্ত করে দিন, এখনই, এই মুহূর্তেই। কি বলছো এসব? এখনই? এইদিকে ঈশানের মুখে এমন কথা শুনে কলি অবাক হয়ে যায়। আরে এইসব ঈশানবাবু কি বলছে? আমাকে মুক্ত করার কথা এমন সময় হঠাৎ কেন বলছে ঈশানবাবু? ও, মনে হয় দিদির সাথে আমাকে নিয়ে কোনো কথা হয়েছে ওনার সাথে, হয়তো দিদি বলেছে। কিন্তু তাই বলে এমন গম্ভীর একটি সময়ে এমন কথা? জমিদার এমনিতেই রেগে আছে, তার ওপর এমন কথা শুনে না জানি কি বলবে ওনাকে। বাবা, বিয়েটা যখন হচ্ছেই, তাহলে আর কলিকে আটকে রাখার মানে কি বাবা? ঈশান খুব সহজ ভাবছে তুমি সবকিছু, তাই না? না বাবা, সহজ বলে কিছু নয়, এটা ন্যায্য তাই বলছি, আর এটাই হওয়া উচিত। ন্যায্য? তুমি কি শর্তগুলো ভুলে গেছো নাকি? এই ঈশানবাবু আর জমিদার মশাই কিসের কথা বলছে? কিসের শর্ত? কিসের জন্য ঈশানবাবু এত বাধ্য? এনাদের কথা শুনে একটা ব্যাপার আমার কাছে খুবই স্পষ্ট। জমিদার মশাই ঈশানবাবুকে কোনো কিছুর শর্ত দিয়েছেন বিয়েটা করার জন্য, কিন্তু কি সেটা? সেটাই তো ভালো করে বুঝতে পারছি না। তোমার শর্ত ছিল আগে তুমি রেশমিকে বিয়ে করবে, তারপর কলির মুক্তি হবে, সব ঋণ তাকে মুকুব করা হবে, নয়তো কলি সারা জীবন এই বাড়িতে কাজ করলেও তার বাবার ঋণ শোধ করতে পারবে না, বুঝলে? এইদিকে কলি আড়াল থেকে জমিদারের এই কথা শোনার পরে অনেক অবাক হয়ে যায়, চোখে জলে ভরে ওঠে। কি, তার মানে এই সেই শর্ত যার জন্য ঈশানবাবু আমার দিদিকে এত ভালোবাসার পরেও রেশমিকে বিয়ে করতে যাচ্ছে? কিন্তু কেন? ঈশানবাবু কি বোকা নাকি? না না, এটা যদি সত্যি হয় তাহলে এই কথা জানার পরে আমি কিছুতেই চুপ করে বসে থাকতে পারবো না। এই বিয়ে হতে দিতে পারবো না আমি। বাবা কলি প্রতিটা মুহূর্তে কষ্টে আছে এখানে, আর ওর জন্য ওর দিদি ও কুসুম একা ঘরে অনেক অনেক কষ্টে দিন পার করে, তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই বলছি, ওকে ছেড়ে দাও যত তাড়াতাড়ি পারো। আমি বুঝতে পারছি না ঈশান, ঠিক কোথায় তুমি দুর্বল হয়ে পড়েছ? ওই কাজের মেয়ে কলি নাকি তার দিদি কুসুমের ওপর? তাহলে এই জন্য ঈশানবাবু নিজের জীবনটা, নিজের ভালোবাসা সব বলি দিতে যাচ্ছে? হে ভগবান, সব কিছু আমার জন্য হচ্ছে? না, আমি কিছুতেই হতে দিতে পারি না। আমার জন্য এতগুলো জীবন নষ্ট হতে দিতে পারি না। কি করব আমি তাহলে? কলি সমস্ত সত্য জানতে পেরে শ্বাস বন্ধ করে কান্না করতে থাকে এবং সেখান থেকে নিজের ঘরে চলে আসে। হে ভগবান, আমি ভেবেছিলাম আমি একটা বোঝা, কিন্তু আমি যে এত বড় বোঝা, কারো বিয়ে পর্যন্ত বদলে দিতে পারে এটা জানতাম না। আমার জন্য দিদি কাঁদছে, আমার জন্য ঈশানবাবু রেশমির মতো মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। আমি কি সত্যি এতটাই অসহায়? আমাকে ছাড়াতে কারো জীবন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আর আমি চুপচাপ তা দেখব? না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আরে আমি এখনও এখানে, আর ঈশানবাবু কোথায় গেল? আরে ওই তো ঈশানবাবু। ঈশানবাবু দাঁড়ান, এভাবে কথাগুলো শেষ না করে যাবেন না। এমন কেন মনে হচ্ছে যেন আমাকে ছেড়ে সে অনেক দূরে চলে যাচ্ছে?
আমি শুনতে চাই, কিন্তু তিনি বলতে চান না কেন। কুসুম বারবার ঈশানের কাছে যেতে চায়, কিন্তু ঈশান যেন হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। এ কি ঈশানবাবু, আপনি কোথায় চলে গেলেন? কেন এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন? না না, আমাকে কিছু তো করতেই হবে। দিদি যদি জানতো তাহলে কিছুতেই এই বিয়েটা হতে দিত না। তাহলে আমি জেনে শুনে কিভাবে চুপ করে থাকব? যদি আমার মুক্তির জন্য ঈশানবাবুকে বলি হতে হয়, নিজের ভালোবাসাকে ছাড়তে হয়, তাহলে আমি মুক্ত হব না এইভাবে। আমি নিজেকে নিজেই মুক্ত করব। কুসুম খুবই ভেঙে পড়ে, সে কাঁদে। হঠাৎ কারো একটা গলার শব্দ সে শুনতে পায়। কুসুম, এভাবে কেঁদো না কুসুম। কে 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 আমার নাম ধরে ডাকলো? তোমার গলার স্বর খুবই চেনা চেনা লাগছে। কে তুমি? কে ডাকলে আমায়? কুসুম, যাকে তুমি একসময় মুক্ত করেছিলে, আমি সে আর সেই মুক্তির ঋণ আমি আজও ভুলিনি কুসুম। এই কথা শুনে কুসুম দুপা এগিয়ে যায় এবং বলতে থাকে, তার মানে তুমি সেই দৈত্য যাকে আমি গুহার মধ্যে থেকে মুক্ত করেছিলাম? কিন্তু তুমি এখানে, আর তোমাকে দেখা যাচ্ছে না কেন? এত অন্ধকার কেন চারিদিক? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি কি তাহলে স্বপ্ন দেখছি? এটা হলো স্বপ্ন আর বাস্তবের মাঝখানের পথ, যা তোমায় কিছু বোঝাতে চায়। দিদি হয়তো স্বপ্ন দেখছে এখন ঈশানবাবুকে নিয়ে, আর আমি সমস্ত সত্যি জেনে শুনে বসে আছি। দিদির মুখের হাসি ফুটিয়ে রাখতে যে করেই হোক আমাকে নিজেকে মুক্ত করতে হবে, যাতে ঈশানবাবু রেশমিকে বিয়েটা না করে। দিদির সমস্ত স্বপ্ন সত্যি হবে। দরকার পড়লে আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করব। দরকার নেই আমার এমন শক্তি যে শক্তি দিয়ে আমি দিদিকে ভালো না রাখতে পারি। একটি সত্যিকারের ভালোবাসাকেই না বাঁচিয়ে রাখতে পারলে কি লাভ এই শক্তি নিজের মধ্যে রাখার? যে করে হোক কাল বিয়েটা শুরু হওয়ার আগে আমার নিজেকে মুক্ত করতেই হবে। কুসুম আবারও হঠাৎ জঙ্গলের মধ্যে ঈশানকে দেখতে পায়। সে যেতে শুরু করে। কিন্তু ঈশান কোথাও যেন উধাও হয়ে যায়। আরে, ওই তো আমার ঈশানবাবু। কোথায় চলে গেল উনি? দাঁড়াও কুসুম, যাকে তুমি মনে মনে ডাকো সে আজ বিদায়ের পথে, তাকে যেতে দাও। বিদায়? না, সে তো কথা দিয়েছে আবার আসবে আমার কাছে। কিছু মানুষ কথা ভাঙে না, কিন্তু নিজেকেই ভেঙে দেয়। যে সময়ে তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয়, সেই সময়েই আবার কিছু ফিরিয়েও দেয়। না, কি বলছো তুমি এসব? আমি কিছুই বুঝতে পারছি না। ঈশান বিদায় নিতে পারে না আমার থেকে এইভাবে। এই কথা বলতে বলতে কুসুমের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে চমকে উঠে বসে। এ কি স্বপ্ন দেখলাম আমি? ঈশান, কেন আমার মনটা এত অস্থির লাগছে? আমি কেমন স্বপ্ন দেখলাম? কাল তো সব কিছু ঠিকই ছিল, তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম? কোথাও গিয়ে ঈশানের চলে যাওয়া আবার সত্যি হবে না তো? খুবই অস্থির লাগছে আমার। কলি বোন, আজ তোর একটা কথা খুব মনে পড়ছে, তুই বলতিস না আমাকে? তাই নাকি দিদি? আবার স্বপ্ন দেখেছিস? আমার মনে হয় তুই স্বপ্ন দেখিস না, আসলে ভবিষ্যৎ তুই দেখতে পাস। আরে কলি, ওইসব বলিস না। কলি, তুই বলতিস আমি স্বপ্ন না ভবিষ্যৎ দেখতে পাই, কিন্তু এই স্বপ্ন যেন কখনো সত্যি না হয়। ঈশানবাবু যে আমার ভরসার জায়গা হয়ে গেছে। সকাল হতে না হতেই কুসুম মনে অনেক দুশ্চিন্তা নিয়ে ফলের ঝুড়ি মাথায় করে বাজারের দিকে রওনা হয়ে পড়ে। কেন জানি ওই রকম একটা স্বপ্ন দেখার পর থেকে কিছুতেই আজ সকালটা ভালো লাগছে না। বুকের ভেতর কেমন একটা খালি খালি লাগছে। কুসুম হাঁটতে হাঁটতে দূর থেকে কিছু কথা তার কানে ভেসে আসে। আজ সকাল থেকেই জমিদার বাড়িতে বেশ হইচই, মনে হয় ঢাক ঢোল বাজে। আজ নাকি বিয়ে জমিদার বাড়িতে, বুঝলেন মশাই? হ্যাঁ রে, বিশাল জমজমাট ঈশানবাবুর বিয়ে তো। আজ তা হবে না? শুনেছি জমিদারের পছন্দ করা মেয়ে রেশমি, তার সাথে আর ঈশানবাবুর বিয়ে হচ্ছে। কুসুমের কানে এই কথা যেতেই কুসুম থমকে দাঁড়িয়ে পড়ে। আরে, কি শুনলাম? ঈশানবাবুর বিয়ে?
আরে না না, এ তো অসম্ভব। মনে হয় কাল রাতের স্বপ্নের বিষয়টা আমার মাথায় একেবারে গেঁথে গেছে কুসুম। এটা হতেই পারে না। আমি শুধু শুধু এগুলো ভাবছি, তার থেকে বরং তাড়াতাড়ি বাজারে যাই, এই ফলগুলো বিক্রি করে আসি। এই কথা বলে কুসুম আবারও বাজারের পথে রওনা হয়ে যায়। তার মন আজ বড়ই বিচলিত। আরে কুসুম, কি ব্যাপার? আজ যে বড় তাড়াতাড়ি। আরে আমি বা কেমন কথা বলছি, তাড়াতাড়ি এলেই তো তাড়াতাড়ি ফিরবে বাড়িতে। আজ যে জমিদারের একমাত্র ছেলে ঈশানের বিয়ে বলে কথা, সারা গ্রামের লোক যাবে সেখানে, আর তুমিও তো যাবে নাকি? কি, ঈশানবাবুর বিয়ে? কিন্তু কার সাথে? আরে কেন, তুমি জানো না, রেশমির সাথে। কতই না ভাগ্য, ঈশানের মতো ভালো একটি ছেলের বউ হতে চলেছে। এই কথা শোনার পর কুসুম যেন আর কিছুই বলতে পারে না। মহিলাটি যেন আরও কিছু বলতে চায়, কিন্তু কুসুম আর শুনতে চায় না। কুসুম যেন একেবারে থমকে যায়, চোখের কোণায় জল নিয়ে ভাবতে থাকে কাল রাতের কথা। চারপাশের শব্দ যেন তার কাছে ম্লান হয়ে আসতে থাকে। কি বলছে উনি এসব? এ কি সত্যি কথা? তাহলে কাল রাতে কেন এসেছিলেন তিনি? কেন এত কথা বলেছিল? সে কি তবে বিদায় জানাতে এসেছিল? আমি বুঝতে পারছি না। তাহলে কি কাল রাতের দেখা স্বপ্নটাই সত্যি হলো? ঈশানবাবু সত্যি বিয়ে করছে অন্য কাউকে? এইসব কথা ভাবতে ভাবতে কুসুম ফলের ঝুড়ি ফেলে রেখে চলে যায় সেই বাগানে, যেখানে কাল রাতে ঈশানের সাথে তার শেষ দেখা হয়েছিল। এই তো সেই বাগান, সেই জায়গা, সব কিছু আগের মতোই আছে, কিন্তু আমার ভেতরটা আর আগের মতো নেই। ঈশানবাবু, কেন আপনি এমন করলেন? আমি তো কিছু চাইনি, না নাম, না সোনা গহনা, না ঘর বাড়ি। আমি শুধু আপনাকে চেয়েছিলাম। আমার শেষ ভরসা আপনি ছিলেন। আপনিও এভাবে ছেড়ে চলে গেলেন। আমি কিভাবে এই যন্ত্রণা সইব বলুন? কুসুম কাল রাতের সেই জায়গায়, সেই বাগানের পুকুর পাড়ে বসে অনেক কান্নাকাটি করতে থাকে। কুসুমের এই কান্না যেন পুরো বাগানের পরিবেশটাই বদলাতে শুরু করে, যেন এক গম্ভীর কণ্ঠ সে শুনতে পায়। থামো কুসুম, আর কেঁদো না, কারণ কান্না সব প্রশ্নের উত্তর দেয় না। আরে তুমি তো সেই দৈত্য যাকে আমি একসময় মুক্ত করেছিলাম, আর কাল রাতেও আমি স্বপ্নে তোমায় দেখেছি। হ্যাঁ, একদম ঠিক। কারণ কুসুম, এই জঙ্গল আমি আর তুমি আমাদের আগে থেকেই এক পবিত্র সম্পর্ক রয়েছে। তাই তোমার ব্যাকুর ডাকে আমি এসেছি। তুমি আমাকে মুখে ডাকনি ঠিকই, কিন্তু তোমার মন আমায় ডেকেছে। হ্যাঁ, কারণ আমি জানি না এখন আমি কি করব। আজ যে তার বিয়ে, আর আমি এখানে কান্না করছি। আমি কি এতটাই দুর্বল যে আমার ভালোবাসাকে ধরে রাখতে পারলাম না? কুসুম, ভালোবাসা হারানো মানে দুর্বলতা নয়। ভালোবাসা ছেড়ে দেওয়ার শক্তি সবার থাকে না। যেমন সব লড়াই তলোয়ার দিয়ে হয় না, কিছু যুদ্ধ জেতাছে চুপ করে থেকে। তাহলে আমি এখন কি করব? চুপ করে দেখব আমার সব শেষ হয়ে যাচ্ছে? সব শেষ হয় না কুসুম, কিছু গল্প থামে আরেকটি গল্প শুরু করার জন্য। যেখানে ত্যাগ থাকে সেখানে নিয়তি চুপ করে বসে থাকে না। ঠিক আছে, আমিও ওর সামনে আর কখনো যাব না, কাঁদবো না। আমি দূরেই থাকবো। ও যদি এতেই সুখী হয় তাহলে এটাই করব আমি। কুসুম, তুমি আমায় মুক্ত করেছিলে, আমি তোমার কাছে ঋণী। তাই যদি তুমি চাও, এই মুহূর্তেই সেই বিয়ে আমি থামিয়ে দিতে পারি। এই কথা শুনে কুসুম চমকে ওঠে, কিন্তু কোনো কথা বলে না। বলো কুসুম, একটি শব্দ বলো একবার। তোমার ইচ্ছা প্রকাশ করো। জমিদার বাড়ির দরজা আজ আর খুলবে না। বিয়ের মণ্ডপ ভেঙে যাবে, রেশমির অহংকার মাটিতে মিশে যাবে। কি চাও তুমি, বলো আমায়। কি তুমি সত্যি এটা করতে পারবে? কুসুমের এই কথা শুনে দৈত্য আরেকটু সামনের দিকে এগিয়ে এসে বলে, হ্যাঁ, একবার শুধু আদেশ করো কুসুম। আমি কারো ক্ষতি চাই না, কিন্তু কুসুম,
অন্যায় দেখলে আমি নীরব থাকতে পারি না। তুমি কাঁদছো কুসুম, তাহলে কেন আদেশ করছো না? তোমার ভালোবাসা ছিনিয়ে নিচ্ছে, তাহলে কেন তাকে থামাবো না আমি? শুধু একবার বললেই হবে কুসুম, সব শেষ করে দিয়ে আসতে পারি আমি। কুসুম একটু চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নেয় এবং বলতে থাকে, না, না করবে না এমন। কিন্তু কেন? কারণ ভালোবাসা এভাবে জোর করে পাওয়া যায় না। যদি আমার ভাগ্যে সে নাই থাকে তাহলে আমি জোর করে তাকে বেঁধে রাখতে চাই না। আর যদি সে বাধ্য হয়ে এসব করে তাহলেও বাধ্যতার বোঝা আমি কোনো জাদু দিয়ে হালকা করতে চাই না। তুমি আজ আমাকে থামালে কুসুম, আমার শক্তি থাকা সত্ত্বেও তুমি তা প্রয়োগ করতে দিলে না। ঠিক আছে, আজ আমি কিছু করব না, কিন্তু মনে রেখো কুসুম যে তুমি একা নও। এখনো একজন আছে যে তোমাকে সাহায্য করবে। সে জানে না এখনো, কিন্তু সে অবশ্যই তোমাকে সাহায্য করবে। আমি জানি না সামনে কি আছে, সব কিছু আমার হাতে নেই, কিন্তু বিশ্বাসটা এখনও আছে। যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে তার পথ কেউ না কেউ খুলে দেবে, এটাই আমার বিশ্বাস।